আকাশবাণী কলকাতা খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আজ নতুন দিল্লিতে নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিলের বৈঠক চলছে। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। ভারত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছে রপ্তানি নিয়ন্ত্রণ তুলে নেবার আর্জি জানিয়েছে। স্বাভাবিক নিয়মের আগে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরলে প্রবেশ করেছে। আদালতের নির্দেশে রোজ ভ্যালি চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের 7ম দফায় টাকা ফেরত দেবার প্রক্রিয়া চলছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করছেন। এই বৈঠকের মূল ভাবনা 2047 সালের মধ্যে বিকশিত ভারতের জন্য বিকশিত রাজ্য। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই সহ বিভিন্ন রাজ্যের প্রতিনিধি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপরাজ্যপালরা সেখানে উপস্থিত রয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী, নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রমণিয়াম, ভাইস চেয়ারম্যান এবং সদস্যরাও উপস্থিত আছেন। উন্নয়নের ক্ষেত্রে দেশ যে সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বৈঠকে তা খতিয়ে দেখে ভারতকে 2047 সালের মধ্যে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে রাজ্যগুলির ভূমিকা সম্পর্কে ঐকমত্য গড়ে তোলাই বৈঠকের মূল আলোচ্য বিষয়। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 122তম পর্ব। সকাল 11টা থেকে আকাশবাণীর সবকটি কেন্দ্র, সোশ্যাল মিডিয়া এবং দূরদর্শনে মন কি বাত সরাসরি সম্প্রচারিত হবে। ভারত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছে রপ্তানি নিয়ন্ত্রণ তুলে দেওয়ার আর্জি জানিয়েছে। নতুন দিল্লিতে বাণিজ্য মন্ত্রক সূত্রে এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রাজিলে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে ভারতের বাণিজ্য মন্ত্রকের অর্থনৈতিক উপদেষ্টা জসবীর সিং এই আহ্বান জানান। তিনি বলেন, ব্রিক্সের দেশগুলির অভ্যন্তরে নিয়ন্ত্রণমূলক বাণিজ্যিক ব্যবস্থা অব্যাহত থাকলে সরকার সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হতে পারে। বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, গোষ্ঠীর মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাণিজ্যিক লেনদেনকে উৎসাহিত করা প্রয়োজন। রিজার্ভ ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস 2024-25 আর্থিক বছরে কেন্দ্রীয় সরকারের জন্য উদ্বৃত্ত হিসেবে রেকর্ড 2,68,000 কোটি টাকারও বেশি হস্তান্তরে ছাড়পত্র দিয়েছে। মুম্বাইয়ে আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রার পৌরোহিত্যে পরিচালন পর্ষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখা হয়। আরবিআই এর বার্ষিক রিপোর্ট এবং এবছরের আর্থিক হিসেব নিকেশও বৈঠকে অনুমোদিত হয়েছে। উল্লেখ্য, প্রবল আর্থিক চাপের মধ্যে সরকারকে বেশি ডিভিডেন্ড দেওয়ার জন্য সংশোধিত অর্থনৈতিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্কের আওতায় এই উদ্বৃত্ত অর্থ খতিয়ে দেখা হয়। এর আওতায় কেন্দ্রীয় এই ব্যাংকের আপৎকালীন তহবিল বা কন্টিনজেন্ট রিস্ক বাফার 5.5 থেকে 7.5% মধ্যে রাখতে বলা হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই এবং এর মোকাবিলায় দেশের আত্মরক্ষার অধিকারের প্রতি জার্মানির সমর্থনের জন্য বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বার্লিনে বিদেশ নীতি সংক্রান্ত জার্মান পর্ষদের এক আলোচনায় জয়শঙ্কর বলেন, সে দেশের বিদেশমন্ত্রী জোহান ওয়েটফুল সন্ত্রাসবাদের বিষয়ে যে স্পষ্ট বার্তা দিয়েছেন তা উৎসাহব্যঞ্জক। তিনি বলেন, নিজের দেশ ও জনগণকে নিরাপদে রাখতে ভারতের প্রতিরোধ গড়ে তোলার অধিকার রয়েছে। I have seen that in the last few years, once again, there is a realization in both countries that there is something that we have to offer to each other, and the defense and security of both countries would be very much stronger through our cooperation. And we see this reflected in exercises, in the visits of German ships to the Indo-Pacific and to Indian ports. We see it reflected in enhanced export licensing practices. অপারেশন সিন্দুরের পর ভারতের অবস্থান ব্যাখ্যা করতে দুটি সর্বদলীয় প্রতিনিধি দলের মধ্যে বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বাহরাইন পৌঁছেছে। তারা বাহরাইন ছাড়াও কুয়েত, সৌদি আরব এবং আলজেরিয়া সফর করবেন। দ্বিতীয় আরও একটি দল কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই প্রতিনিধি দলটি মার্কিন যুক্তরাষ্ট্রের পর পানামা, গায়ানা, ব্রাজিল এবং কলম্বিয়া সফর করবেন। এদিকে কেন্দ্রের তৈরি 7টি প্রতিনিধি দলের একটি সদস্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ জাপানের টোকিওতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সন্ত্রাসবাদের কাছে ভারত মাথা নত করবে না, পাকিস্তানকে তাদের ভাষাতেই জবাব দিতে হবে।
লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী আজ জম্মু কাশ্মীরের পুঞ্চ সফরে গেছেন। তিনি সেখানে পাকিস্তানের গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী গ্রামগুলির বিভিন্ন পরিবারের সঙ্গে সাক্ষাৎ করছেন। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর শ্রী গান্ধী এ নিয়ে দ্বিতীয়বার জম্মু কাশ্মীর সফরে গেলেন। অপারেশন সিন্দুর অভিযানের সময় পুঞ্চ সেক্টরে সীমান্তবর্তী গ্রামগুলি পাকিস্তানের গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বিরোধী দলনেতার এই কাশ্মীর সফরকে স্বাগত জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরালায় প্রবেশ করেছে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী 1 জুন মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করে। এর আগে 2009 সালে 23 মে বর্ষা সেখানে প্রবেশ করেছিল। এদিকে আজ দক্ষিণ কোঙ্কণ, ঘাট, কর্ণাটক ও উপকূল, মধ্য মহারাষ্ট্র, গোয়া এবং পশ্চিম রাজস্থানে ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, বিহার এবং আসামের কিছু অংশে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর আগামী 6 দিন কেরালায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কান্নুর এবং কাসারগোড় জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কেরালা, কর্ণাটক এবং লাক্ষাদ্বীপ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। আগামী 3 থেকে 4 দিন মধ্য মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এবং তেলেঙ্গানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আজও পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন কম বেশি বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। উত্তর বঙ্গোপসাগরে এই মাসের 27 তারিখ নাগাদ একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন। আদালতের নির্দেশে রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের 7ম দফায় টাকা ফেরত দেবার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চলছে ওই বেআইনি লগ্নিকারী সংস্থার সম্পত্তি নিলাম করে অর্থ সংগ্রহ। রোজভ্যালির বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য গঠিত অ্যাসেট ডিসপোজাল কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি DK শেঠ আকাশবাণীকে জানিয়েছেন, গতকাল থেকে ফের আরেক দফায় রোজভ্যালি সম্পত্তি নিলামের প্রক্রিয়া শুরু হয়েছে। এই পর্যায়ে 30টি জায়গায় ওই সংস্থার 53টি সম্পত্তি নিলামে তোলা হবে। এর বাজার দর আনুমানিক 409 কোটি টাকা। গ্রামীণ নিকাশি ও বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক করে তোলার উপর জোর দেওয়া হচ্ছে। মিশন নির্মল বাংলা প্রকল্পের আওতায় ইতোমধ্যেই সম্পূর্ণ উন্মুক্ত শৌচ বা ODF মর্যাদা পেয়েছে রাজ্যের একাধিক জেলা। এখন ODF প্লাস মর্যাদা অর্থাৎ গ্রামাঞ্চলে আধুনিক ও প্রযুক্তি নির্ভর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার কাজ চলছে। ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য বিভাগের প্রধান মার্কোস সেপকোভিক বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্যিক আলোচনা পারস্পরিক সম্মানের ভিত্তিতে হওয়া দরকার। আলোচনার মধ্যে কোনো হুমকি অনুভিপ্রেত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি থেকে তার দেশে আমদানিকৃত পণ্যের উপর 50% হারে শুল্ক ধার্য করার যে হুমকি দিয়েছেন, তারই প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন এই প্রতিক্রিয়া জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক প্রধান বলেছেন, দুপক্ষের কাছে গ্রহণযোগ্য একটি চুক্তির জন্য ইউরোপ প্রস্তুত রয়েছে। রাশিয়া এবং ইউক্রেন উভয়ই 390 জন বন্দীকে মুক্তি দিয়েছে। দুদেশের মধ্যে সংঘর্ষ শুরু হবার পর এই প্রথম বেশি সংখ্যায় বন্দী মুক্তি দেওয়া হলো। ইস্তানবুলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনার সময় হওয়া চুক্তি অনুযায়ী আগামী দিনে আরও এ ধরনের বন্দীদের মুক্তি দেওয়া হবে। মুক্ত হওয়া ইউক্রেনের বাসিন্দারা বাসে করে উত্তর চেরনিভ অঞ্চলের একটি হাসপাতালে পৌঁছন। এদের অধিকাংশেরই মাথা মুন্ডিত এবং ইউক্রেনের পতাকা জড়ানো ছিল। কুয়ালালামপুরে ভারতের কিদাম্বি শ্রীকান্ত মালয়েশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে তিনি জাপানের ইউসি তানাকাকে সরাসরি 21-18, 24-22 পরাজিত করেন। এই প্রথম কোনো ভারতীয় প্রতিযোগী এই বিখ্যাত প্রতিযোগিতার ফাইনালে উঠলেন। IPL ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। পাঞ্জাব 12 ম্যাচে 17 পয়েন্ট সংগ্রহ করে লীগ তালিকায় তৃতীয় স্থানে আছে। 13 ম্যাচে 13 পয়েন্ট সংগ্রহ করে দিল্লি পঞ্চম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আজ নতুন দিল্লিতে নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিলের বৈঠক চলছে। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। ভারত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছে রপ্তানি নিয়ন্ত্রণ তুলে নেবার আর্জি জানিয়েছে। খবর শেষ হলো। এরপরের খবর বেলা 1:30 মিনিটে।